এখন আমরা আমাদের ফিজিক্স ক্লাসে উচ্চ মাধ্যমিকে রিজিড ডাইনামিক্স চ্যাপ্টারের মাল্টি কারেক্ট অপশান টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। মাল্টি কারেক্ট অপশান টাইপ প্রশ্নে বিশেষত্ব হলো যে যদি কোনো রং আনসার আমরা চুজ করি তাহলে সেক্ষেত্রে কোনো নম্বর পাওয়া যায় না, কিন্তু যদি ধরা যাক দুটি কারেক্ট আনসার আছে, প্রশ্নে আছে 2 নম্বর, আমরা যদি একটা কারেক্ট আনসারকে চুজ করতে পারি তাহলে 1 নম্বর পাওয়া যাবে, আর দুটি সঠিক আনসারকেই যদি আমরা বেছে নিতে পারি তবে কিন্তু 2 নম্বর পাওয়া যাবে। এরকম প্রপোর্শনেট মার্কিং হয়। এক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হয় যাতে কোনোভাবেই আমরা ভুল অপশানটাকে চুজ না করে ফেলি। তো আমাদের প্রশ্নটি দেখা যাক কি বলছে। এ বার of length L carrying a small mass M at one end rotates with uniform angular speed omega in a vertical plane about the midpoint of the bar. একটা বার আছে, বারটি তার মধ্যবিন্দু সাপেক্ষে ভার্টিক্যাল প্লেনে উল্লম্ব তলে ঘুরছে উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। At some instant of time when the bar is horizontal, যখন বারটা হরাইজন্টাল পজিশনে আছে, the mass is detached from the bar from end point, but the bar continues to rotate with speed omega. The mass moves vertically up, comes back and reaches the bar at the same point. এখান থেকে এই প্রান্ত থেকে একটা ভর ডিটাচড হয়ে গেল, বারটা ধরা যাক এই সেন্সে ঘুরছে, অর্থাৎ আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। এখানে ডিটাচড হলে সে ওপরে উঠে আবার ফিরে আসবে। এখন প্রশ্ন, কেন ওপরে উঠবে, কেন ফিরে আসবে? আসলে প্রথম কথা, উঠবে কারণ বারটা যেদিকে ঘুরছে, যখন কণাটা ডিটাচড হবে সে কিন্তু একটা ইনস্ট্যান্ট ভরবেগ পাবে। কোথায়? যে বৃত্তাকার পথে দণ্ডটি ঘুরছে সেই বৃত্তের স্পর্শক বরাবর। তাই সে স্পর্শক বরাবর মানে উল্লম্ব দিকে বারটি উঠছে, তাহলে স্পর্শক বরাবর কণাটি ওপরের দিকে উঠে যাবে। এবার নিচে নামবে কেন? ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণে সে আবার নিচে নেমে আসবে। এইভাবে উপরে উঠলো, নিচে নেমে এসে যেখান থেকে উঠেছিল সেইখানে এসেই আবার সে পড়লো। কামস ব্যাক অ্যান্ড রিচেস দ্য বার অ্যাট দ্য সেম পয়েন্ট। অ্যাট দি প্লেস দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি। এইবার বলছে this is possible if the quantity omega square L by 2 pi g is an integer, that the total time of flight of the mass is proportional to omega square, the total distance travelled by the mass in air is proportional to omega square, the total distance travelled by the mass and total time of flight are both independent of mass. তাহলে দেখো আমরা একটা রাফলি ভেবে নিই কী কী মাপতে হবে। টাইম অফ ফ্লাইট এটা দেখতে হবে। আর কি করতে হবে? 2 নম্বর হলো তোমার টোটাল ডিস্ট্যান্স ট্রাভেলড, এটা বের করতে হবে। এটা বের করতে হবে। আর কি করতে হবে? আর দেখতে হবে যে একটা কোয়ান্টিটি বলেছে এটা ইন্টিজার, কীভাবে কোয়ান্টিটিটা ইন্টিজার হতে পারে সেই শর্তেও আমাদের কিন্তু পৌঁছাবে। দেখো, বার থেকে কণাটা ডিটাচড হলো, আবার কণাটা এসে বারের ওপরেই এসে পড়ছে, যেখান থেকে ডিটাচড হয়েছে সেখানে এসেই কণাটি পড়লো। তার মধ্যে বারটা কিন্তু উল্লম্ব তলে ঘুরছে, তাহলে কণাটা উপরে উঠে আবার নিচে আস্তে আস্তে বারটা যদি একই হরাইজন্টাল পজিশনে চলে আসে, সেটা হরাইজন্টাল পজিশনে থাকার সময় কণাটা ডিটাচড হয়েছিল, একই হরাইজন্টাল পজিশনে যদি ফিরে আসে, তার মধ্যে তাহলে বারটি হয় 1 বার, না হয় 2 বার, না হয় 3 বার, না হয় 4 বার, অর্থাৎ পূর্ণ সংখ্যক বার রোটেশন দেবে। তার মানে কণাটা টাইম অফ ফ্লাইট যদি টি হয় আর বারটার যদি ঘুরতে t1 সময় লাগে এক পাক খেতে, তাহলে এটা টি সমান সমান NT1 বলা যাবে। আমরা বলছি কি, টি হলো কণাটি টাইম অফ ফ্লাইট আর T1 হলো ওই বারটির একবার ঘূর্ণনের পর্যায়কাল। তাহলে দেখো, এই শর্ত থেকে যেখানে এন কিন্তু একটা ইন্টিজার, সুতরাং ইন্টিজারের জায়গায় চলে আসা গেল। এবার T1 আর টোটাল ডিস্ট্যান্স ট্রাভেল, এটা যদি আমরা কষে ফেলতে পারি তাহলেই উত্তরে পৌঁছে যাব।
দেখো পার্টিকেলটা কি হয়েছে, এখান থেকে সর্বোচ্চ বিন্দুতে গেছে, আবার নেমে এসছে। আমরা জানি প্রজেক্টাইল মোশন থেকে যে টোটাল টাইম অফ ফ্লাইট টি হলে উঠতে লাগে t/2 সময়, নামতে লাগে t/2 সময়। এবার কণাটা কোথা থেকে ডিটাচড হয়েছে? এক প্রান্ত থেকে। তার দূরত্ব কোথায়? সেন্টার থেকে তার দূরত্ব l/2। রডটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে সেই বিন্দুতে কণাটির যে রৈখিক বেগ v সমান সমান হতো ওমেগা ইন্টু l/2। তাহলে দেখো যদি ওপরে উঠতে t/2 সময় লাগে, তাহলে ও সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বেগ 0, v ইকুয়ালস টু ইউ মানে এখানে ওমেগা l/2 মাইনাস জি ইন্টু t/2 লেখা যায়, কারণ উঠতে t/2 সময় লাগবে, নামতে t/2 সময় লাগবে। দেখো এইখান থেকে আমরা একটা পেয়ে যাচ্ছি যে টি সমান সমান ওমেগা l/g। তাহলে টি এর মান আমরা পেয়ে গেলাম। এবার টি ওয়ান কী হবে? টি1 হলো বারটা এই যে উল্লম্ব তলে ঘুরছে না, ঘূর্ণনের পর্যায়কাল। সেও তো ওমেগা কৌণিক বেগেই ঘুরছে, এমনকি মাসটা ডিটাচড হওয়ার পরেও কন্টিনিউস টু রোটেট উইথ স্পিড ওমেগা, অর্থাৎ বারটা কিন্তু ওমেগা কৌণিক বেগেই ঘুরছে। তাহলে টি1 খুব সহজে লিখতে পারবো 2π/ওমেগা। আর টি কী লিখবো? টি বেরোলো আমাদের ওমেগা l/g, টি বেরোলো ওমেগা l/g। তাহলে দেখো আমাদের যেটা চাচ্ছিল যে ওমেগা স্কোয়ার এল স্কোয়ারের যে সম্পর্ক আমাদের চাইছিল, সেইটা তাহলে দেখো কেমন দাঁড়ালো। তাহলে ওমেগা l/g এটা দাঁড়ালো। তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, দেখো আমাদের বলেছে ওমেগা স্কোয়ার l/2πg ইজ অ্যান ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা টি সমান nt1 বসালাম। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার দেখো চলে আসছে, এই ওমেগাটা এখানে নিয়ে আসলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, ইন্টু l/g ইন্টু 2π সমান সমান n, এটা ইন্টিজার। সুতরাং এ যে অপশান ছিল, দিস ইজ পসিবল ইফ দ্য কোয়ান্টিটি ইজ অ্যান ইন্টিজার, এটা কারেক্ট। টোটাল টাইম অফ ফ্লাইট ইজ প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার। দেখো আমরা দেখেছি, কি দেখেছি? টি সমান সমান আমাদের এসছে ওমেগা l/g, টি সমান এসছে ওমেগা l/g। তা দেখো টি ইজ প্রপোর্শনাল টু ওমেগা, সুতরাং বি অপশান কিন্তু কারেক্ট নয়। দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য মাস ইন এয়ার ইজ প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার। দেখো টোটাল ডিস্টেন্স ট্রাভেলড মানে কণাটা নেমেছে তো t/2 সময় ধরে, উঠেছিলও t/2 সময় ধরে। তাহলে নামার দূরত্বটা বের করে নিই, ওঠার দূরত্বও তাই, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই সমান আমরা হাফ জি ইন্টু t/2 যেটা বের করেছিলাম, দেখো টি ছিল ওমেগা l/g, তাহলে t/2 বসিয়ে দিন আমার টাইম, ওমেগা l/2g তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এইচ ইজ প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ারই হচ্ছে। সুতরাং সিও কারেক্ট। এখানে দেখো টি এর এক্সপ্রেশনেও এম নেই এবং এইচের এক্সপ্রেশনেও কোনো এম নেই, মাস নেই। আসলে কাইনেমেটিক্যাল প্রবলেম তো, তাহলে মাস থাকবে কী করে? সুতরাং ডি এরটাও আমাদের কারেক্ট। টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য মাস অ্যান্ড দ্য টোটাল টাইম অফ ফ্লাইট আর বোথ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। সুতরাং এই যে কথাটা বলা হয়েছে এটাও ঠিক। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো এ, সি এবং ডি। প্রশ্নটিতে যদি 2 নম্বর থাকে তাহলে একটি অপশান কারেক্ট করলে তুমি 2-এর 3 করে পাবে, কিন্তু যদি বি এরটাকে চুজ করে ফেলো তাহলে কিন্তু কোনো মার্কস পাবে না। তাহলে আমাদের যেটা করতে হলো, দেখো প্রথমে কোশ্চেনটার দিকে তাকিয়ে আমরা ভেবে নিলাম, কি ভাবলাম যে আমাকে কী কী বের করতে হবে। 1 নম্বর টোটাল টাইম অফ ফ্লাইট বের করতে হলো, 2 নম্বর ডিস্টেন্স ট্রাভেল বের করতে হলো, আরেকটা ঘূর্ণনের শর্ত, যে কণাটা উপর থেকে নিচে নেমে এলো, অর্থাৎ ডিটাচড হওয়ার পর সর্বোচ্চ বিন্দুতে গেল, নিচে নেমে এলো, এই যে সময়ের মধ্যে রডটাকে কিন্তু ভার্টিক্যাল প্লেনে পূর্ণ সংখ্যক বার ঘুরতে হবে, তবেই কণাটা কিন্তু এসে রডটার উপরে আবার পড়তে পারবে। সুতরাং আমরা সেই শর্তটা থেকেই দেখলাম একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। সুতরাং ঘূর্ণনের সময়, অর্থাৎ রডটার ঘূর্ণনের সময় আর কণাটার ওঠানামার সময়ের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করলেই ওই ইন্টিগ্রাল ভ্যালু নিয়ে যেটা প্রশ্ন আসছিল সেটার কিন্তু সমাধান আমরা পেয়ে গেলাম। সুতরাং প্রথম প্রশ্নটি আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারলাম। এবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন এইরকমই মাল্টি অপশান, অর্থাৎ মাল্টি কারেক্ট অপশান টাইপের প্রশ্ন আছে, সেই প্রশ্নটি এবার আমরা সলভ করার চেষ্টা করি। কি বলছে সেটি?
এ থিন রড এবি ইজ হেল্ড হরাইজন্টালি, একটা রড এবিকে হরাইজন্টালি রাখা হয়েছে সো দ্যাট ইট ক্যান ফ্রিলি রোটেট ইন এ ভার্টিক্যাল প্লেন। এটাও কিন্তু রোটেট করছে ইন দ্য ভার্টিক্যাল প্লেন অ্যাবাউট দ্য এন্ড এ বিন্দুর সাপেক্ষে। অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য রড হোয়েন ইট হ্যাংস ভার্টিক্যালি ইজ টেকেন টু বি জিরো। তাহলে রডটা যখন ভার্টিক্যাল পজিশনে এসে গেছে তখন ওর পোটেন্সিয়াল এনার্জি ইজ জিরো। তার মানে ভারকেন্দ্রগামী যদি আমি অনুভূমিক তলটা ভাবি, দিস ইজ দ্য রেফারেন্স প্লেন, ওই তলে পোটেন্সিয়াল এনার্জি কিন্তু জিরো। দি এন্ড বি ইজ নাও রিলিজড ফ্রম রেস্ট, এবার বি প্রান্তটাকে রেস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে, স্থির অবস্থা থেকে। রেস্ট ফ্রম এ হরাইজন্টাল পজিশন থেকে বিকে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য রড মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল, যখন রডটা থিটা কোণ করেছে হরাইজন্টালের সঙ্গে, দ্য স্পিড অফ বি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস সাইন থিটা। ফার্স্ট বলছে স্পিড অফ বি, অর্থাৎ এই প্রান্তের বেগটা চেয়েছে তোমার কাছে। দ্য পোটেন্সিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস কস থিটা, এটা চেয়েছে। দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু কস থিটা। দ্য টর্ক অ্যাবাউট এ রিমেইনস দ্য সেম অ্যাজ ইটস ইনিশিয়াল ভ্যালু। এই প্রশ্নগুলো আমাদের এসেছে। সুতরাং আমরা টর্ক অ্যাবাউট এ, অর্থাৎ এ মানে এই প্রান্তের সাপেক্ষে টর্ক বের করতে হবে। তাহলে দেখো প্রথমত আমাদের যে যে বিষয়গুলো বের করতে হবে সেইটা আমরা আগে দেখে নিই। প্রথমত দেখো বেগটা বলেছে, কার বেগ? বিন্দুর বেগ। এখন প্রান্তবিন্দুর বেগ কী হবে? রডের লেন্থ যদি এল হয়, রডটা যদি ওমেগা কৌণিক বেগে পড়ে, এর ভারকেন্দ্রের বেগে যদি ওমেগা হয়, তাহলে প্রান্তবিন্দুর বেগ হবে ভি ইকুয়ালস টু ওমেগা এল, প্রথম কথা। দ্বিতীয় কথা, পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেশনে যেতে হবে। আগেই পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেশনে না গেলে আমরা বেগ বের করবো কী করে? সুতরাং রডটা পড়ছে এবং পড়ার সময় বায়ুর বাধাজনিত বল নেই ধরে নিচ্ছি আমরা, অর্থাৎ এয়ার রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে আমরা অবশ্যই অ্যাপ্রোচটা করে ফেলতে পারবো। তাহলে কী হতে পারে? রডটা যে প্রান্ত সাপেক্ষে ঘুরছে সেই প্রান্তের সাপেক্ষে প্রান্তবিন্দুগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে রডটা ঘুরছে উল্লম্ব তলে, তার যদি জড়তা ভ্রামক আই হয় এবং ওর ঘূর্ণনের বেগ যদি ওমেগা হয়, তাহলে ওর কাইনেটিক এনার্জি, ঘূর্ণনজনিত কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস পোটেন্সিয়াল এনার্জি দেখো আমরা বের করব। দেখো রডটার ভার কেন্দ্রে পুরো মাসটা কেন্দ্রীভূত আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই দূরত্বটা L/2। যখন সে থিটা কোণে রয়েছে অনুভূমিকের সঙ্গে, দেখো তখন উল্লম্বের সঙ্গে ওর কোণটা কিন্তু π/2 মাইনাস থিটা। তাহলে দেখো এখন এই অবস্থায় ও কোন জায়গাতে রয়েছে? এটা ছিল এমনিতে ভারকেন্দ্রের অবস্থান। রডটা যদি এটা হয়, এর ভারকেন্দ্র এখানে, তাহলে এখন ভারকেন্দ্রের উচ্চতা কতখানি? এটা এই দূরত্বটা L/2, তাহলে L/2 কস থিটা হওয়া উচিত, কস π/2 মাইনাস থিটা। তাহলে এই যে উপরের দূরত্বটা, এটা কতটা? L/2 ভারকেন্দ্রের উচ্চতা, যে সেটা যখন থিটা কোণে আছে, তাহলে সেটা হলো L/2 কস π/2 মাইনাস থিটা, তার মানে L/2 সাইন থিটা ভারকেন্দ্রের উচ্চতা হলো। তাহলে দেখো আমাদের নির্দেশ তল থেকে এখন রডের ভারকেন্দ্রের উচ্চতা কত? L/2 মাইনাস L/2 সাইন থিটা। দেখে নাও পুরোটা ছিল L/2, তার মধ্যে এইটুকুটা L/2 সাইন থিটা বাদ দিলাম, তাহলে ভারকেন্দ্র থেকে উচ্চতা বেরিয়ে গেল। তাহলে স্থিতিশক্তি কত হবে? ইন্টু mg। দেখো এই স্থিতিশক্তির এক্সপ্রেশনটা কিন্তু বলে দিচ্ছে, স্থিতিশক্তি দাঁড়িয়েছে তোমার mg ইন্টু L/2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা। সুতরাং পোটেন্সিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস সাইন থিটা। এই অপশানটা কিন্তু কারেক্ট। সুতরাং এই অপশান যেটা ছিল পোটেন্সিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস সাইন থিটা, এটা কিন্তু আমাদের কারেক্ট অপশান হয়ে গেল। নেক্সট আমাদের বলেছে যে রৈখিক বেগ ভি ইকুয়ালস টু ওমেগা এল। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে রৈখিক বেগ কতখানি দাঁড়াতে পারে পার্টিকেলটার। দেখো হাফ এম ওমেগা স্কোয়ার, প্রথমে তো হরাইজন্টাল ছিল, কণাটা তো স্থির ছিল। তাহলে এই যে চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি যখন ভার্টিক্যাল পজিশানে আর হরাইজন্টাল পজিশানে আছে, হরাইজন্টাল পজিশানে 0, তাহলে এইটুকুটা হতো, অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি অ্যাকচুয়ালি এইটুকুটা অবস্থানের জন্য, এই অবস্থানে ছিল পোটেন্সিয়াল এনার্জি পুরোটাই ছিল।
তাহলে এইটুকুটার জন্য যা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো সমান ওর কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার সমান mg ইন্টু L/2 মাইনাস L/2 সাইন থিটা, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার সমান সমান mg ইন্টু L/2 গেলে ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তা দেখো এখন এই অবস্থানে ওর যে পোটেনশিয়াল এনার্জি সেটা আমরা লিখে ফেললাম, কিন্তু প্রথমে পোটেনশিয়াল এনার্জি কত ছিল mg ইন্টু L/2, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এই অবস্থানে থাকার সময় ওর পোটেনশিয়াল এনার্জি এটা হলো, কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি mg L/2 মাইনাস mg L/2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো ভি কেমন দাঁড়াচ্ছে, ভি এর মানটা আমাদের কেমন আসছে, পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস কিন্তু সাইন থিটা এসছিল, স্পিড অফ দ্য রড, আমাদের কিন্তু রডটার স্পিড বের করতে হতো, ওমেগা সমান সমান আমরা পেয়ে গেছি ওমেগা হাফ এম ওমেগা স্কোয়ার, ওমেগা ভুল হচ্ছে হাফ এ আই ওমেগা স্কোয়ার সমান সমান কত হলো mg ইন্টু L/2 মাইনাস mg ইন্টু L/2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে কত দাঁড়াচ্ছে mg ইন্টু L/2 কমন গেলে 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা, তাহলে mg ইন্টু L/2 ইন্টু সাইন থিটা। এইটাই এই পোটেনশিয়াল এনার্জি থেকেই আমরা বলতে পারি ওমেগা ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা রুট ওভার অফ, তাহলে দেখো ভি ইকুয়ালস টু ওমেগা এল দ্যাট ইজ প্রপোর্শনাল টু এল ইন্টু রুট ওভার অফ সাইন থিটা, তাহলে প্রপোর্শনাল টু 1 বাই সাইন থিটা। এটা স্পিড যেটা বলছিলাম এটা কিন্তু আমাদের ঠিক হলো না, এর অপশানটা কিন্তু ভুল। পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 মাইনাস কস থিটা, তাও কিন্তু ঠিক নয়, পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু কত হলো 1 মাইনাস সাইন থিটা। এইবার কি বলছে, দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু কস থিটা। দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে গেলে কী করতে হবে, এই এক্সপ্রেশনটাকে আমরা কাজে লাগাই, যে এইখানেতে আমাদের কি কি হয়েছিল, হাফ আই ওমেগা স্কোয়ার এটা ছিল কাইনেটিক এনার্জি প্লাস দেখো প্লাস পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ নিই আমরা, কাইনেটিক এনার্জি এটা নিলাম প্লাস পোটেনশিয়াল এনার্জি, কতটুকু পোটেনশিয়াল এনার্জি আমাদের হতে পারে, পোটেনশিয়াল এনার্জি এই অবস্থানে থাকার সময় mg ইন্টু L/2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, হাফ আই ওমেগা স্কোয়ারের হলো 2 ওমেগা ইন্টু ডি ওমেগা ডিটি প্লাস mg ইন্টু L/2 মাইনাস সাইন থিটা, 1 0 মাইনাস সাইন থিটার হলো মাইনাস অফ কস থিটা ইন্টু ডি থিটা ডিটি মানে ওমেগা সমান কনস্ট্যান্টের হলো 0, তাহলে 2 কেটে গেল, তাহলে এখান থেকে ডি ওমেগা ডিটি মানে আলফা, আর ওমেগা দেখো কমন নিয়ে আউট করে দিতে পারি, তাহলে আলফা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো mgL/2i ইন্টু কস থিটা, সো দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু কস থিটা, এটা কারেক্ট, সি অপশান কিন্তু কারেক্ট অপশান আমাদের। এবার টর্ক দেখো কতখানি হচ্ছে, যখন কণাটা এই অবস্থানে আছে দেখো mg তো এই দিকে কাজ করছে, তাহলে mgর ক্রিয়ারেখা এই ভারকেন্দ্র থেকে কাজ করছে, তাহলে দেখো আমাদের লম্ব দূরত্ব বলের ক্রিয়ারেখার এ বিন্দু থেকে লম্ব দূরত্ব এটুকুটা যদি L/2 হয় তাহলে দিস ইজ L/2 কস থিটা, তাহলে টর্ক কত হলো mg ইন্টু L/2 কস থিটা, তাহলে টর্ক কিন্তু কস থিটার ওপর নির্ভর করছে, রাদার থিটার ওপরে নির্ভর করছে, সুতরাং দ্য টর্ক অ্যাবাউট এ রিমেইনস দ্য সেম অ্যাজ ইটস ইনিশিয়াল ভ্যালু, এটাও কিন্তু ঠিক নয়, সুতরাং এই অপশানটাও ভুল, সো দ্য কারেক্ট অপশান ইজ সি ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। এখানে যা প্রশ্ন ছিল সেই পরিপ্রেক্ষিতে একটি অপশানই কারেক্ট, সুতরাং অন্য তিনটি যে কোনোটি চুজ করলে ভুল হয়ে যাবে।